আসসালামু আলাইকুম সবাইকে। নিয়তির বাঁধন গল্পের 51 নম্বর পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। সূর্যের কিরণ ফোটার সাথে সাথেই মেয়েটা উঠে শাশুড়ির সাথে কাজে হাত লাগিয়েছে। রোজই টুকটাক রান্নার কাজে সাহায্য করে থাকে। ফলস্বরূপ মেয়েটা এখন দুটো পদ রান্না করাও শিখেছে। স্বামীকে নিজের হাতে রান্না করে খাওয়াবে, এটা তার অনেক দিনের শখ। তাই তো শাশুড়ি মা বারণ করলেও রান্নার সময় ওনার কাজ ছাড়া হয় না। আর তো কোনো কাজই করতে দেয় না তাকে তার শাশুড়ি মা। অর্থী সারাক্ষণ ভাবে তার শাশুড়ি যদি তাকে মেনে না নিত কিংবা দজ্জাল টাইপের হতো, তাকে কষ্ট দিত, তাহলে সে কিভাবে থাকতো এখানে। এই মানুষটার জন্যই বোধহয় তার মানিয়ে নেওয়া এত সহজ হয়েছে। আর সুযোগ পেতে নিজের হাতে একটা পথ রান্না করলো অর্থী। আদৌ তা খেতে পারবে কিনা জানে না, কিন্তু অনেক ভালোবেসে খাবারটা বানিয়েছে। জীবনে কিচেনে ঢুকে একটা চা পর্যন্ত বানিয়ে না খাওয়া মেয়েটা স্বামীর জন্য রান্না করছে। এটাই বোধহয় মেয়েদের জীবন। সবকিছু মানিয়ে চলতে হয়, সবকিছু আগলে রাখতে শিখতে হয়। আর অর্থী সব শেখার চেষ্টায় লড়ে যাচ্ছে নিজের সাথে প্রতিনিয়ত। খাবার খাওয়ার পর যখন একটু লবণ মরিচের মাত্রা বেশি থাকা সত্ত্বেও নির্ভর আর তার মা প্রশংসায় পঞ্চমুখ হলো, তখন অর্থের সব কষ্ট হাই মিলিয়ে গেল। স্বামীকে প্রথমবার রেঁধে খাওয়াতে পেরে মেয়েটার সে কি আনন্দ। উপহারস্বরূপ নির্ভর তাকে সারাটা বিকেল গ্রাম ঘুরিয়ে দেখিয়েছে। এসেছে পর থেকে মেয়েটা শুধু ঘরের ভেতরেই কাটিয়েছে। তাই আর সুযোগ পেতে নির্ভর তাকে নিয়ে সাথে বেরিয়েছে। গ্রামের রাস্তা দিয়ে পা মিলিয়ে চলেছে দুজন। গ্রামের বাজার থেকে টুকটাক জিনিস কিনে দিয়েছে, কিছু খাবার জিনিস কিনে দিয়েছে, যার অর্ধেকটা দুজন ভাগ করে খেয়েছে, বাকি অর্ধেকটা অর্থী রেখে দিয়েছে তার শাশুড়ি আম্মুর জন্য। তারপর সন্ধ্যা না হতেই বাড়ি ফিরে এসেছে। আর এদিকে সন্ধ্যা ঢলে গিয়ে রাত গড়ালো অনেকটা। তিনজন একসাথে রাতের খাবার খেলো। ছেলেটা কাল চলে যাবে বিধায় আয়োজনের শেষ নেই নিতু বেগমের। খাওয়া শেষে শাশুড়ির সাথে সব গুছিয়ে রেখে ঘরে এলো অর্থী। নিতু বেগম এসে অনেকটা সময় গল্প করে কাটালেন ছেলে আর ছেলের বউয়ের সাথে। কাল নির্ভর বাড়ি আসাতে নিতু বেগম তাদের কাচারি ঘরে ঘুমিয়েছিলেন। আজও অনেক রাত হয়ে গেছে বিদায় ছেলে বৌমাকে একা ছেড়ে চলে গেলেন। অর্থীর ঘরের দরজা আটকে নির্ভরের রুমে গিয়ে বসলো। এই রুমের মাঝে আগে থেকে একটা পড়ার টেবিল ছিল। অর্থীর বইপত্র আগেই কিনে দিয়েছিল তার শাশুড়ি, তাই ওই টেবিলে বসেই পড়ে। নির্ভর সেখানটায় বসে অর্থীকে কাছে পেয়ে বলল, বই কি পড়া হয় কখনো, নাকি ভার্সিটি যেতে পারছো না বিধায় পড়ালেখা লাটে তুলেছ? অর্থী বিছানায় বসে জবাবে বলল, আমার কি আর কোনো কাজ আছে নাকি, সারাক্ষণ বই পড়া হয়। আম্মু তো সারাক্ষণ বলে, শোনো মেয়ে, একজন টিচারের বৌমা হয় তুমি পড়াশোনা লাটে তুলবে, এটা আমি কখনোই মেনে নিব না। সবসময় পড়বে। বলেই মুচকে হাসলো অর্থী। যেন শাশুড়ি বলা উক্তি স্বামীকে বলে সে ভীষণ খুশি। মেয়েটার হাসি দেখে নির্ভরও হাসলো। চেয়ার টেনে অর্থীর সম্মুখে বসলো। ঝুঁকে কপালে উষ্ঠ ছুঁয়ে বলল, তোমার স্বামী অনেকগুলো জব এক্সাম দিয়েছে, অনেকগুলো কোম্পানিতেও অ্যাপ্লাই করেছে। সরকারিতে না হলেও কোনো কোম্পানিতে যদি ভালো কোনো পোস্টে জব হয়, তাহলে তোমাকে নিয়ে যাবো অর্থী। তখন তুমি আবার ভার্সিটি যেতে পারবে। অর্থী শুধু সরল দৃষ্টি ফেলে তাকিয়ে রইল স্বামীর পানে, কোনো বাক্য আড়ালো না। নির্ভর অর্থীর একটা হাত টেনে নিয়ে নিজের হাতের আজলাই নিয়ে আঙুলগুলো কেটে দিতে দিতে বলল, শুনলাম ও বাড়ি থেকে সবাই এসেছিল, তার মানে তাদের রাগ পড়ে গেছে, তোমাকে নিশ্চয় নিয়ে যেতে চেয়েছিল, তাও যাওনি কেন? অর্থী নিজের হাতটা টেনে নিয়ে বিছানায় শুয়ে পড়ে শুকনো মুখে প্রত্যুত্তরে জানালো, ইচ্ছে হয়নি তাই যায়নি, ইচ্ছে হলে যাব। মেয়েটা যে তার জন্য যায়নি এটা কি সে বুঝে না? চেয়ার ছেড়ে উঠে রুমের দরজা আটকে লাইটটা অফ করে মেয়েটার পাশে শুয়ে পড়লো। মেয়েটাকে কাছে টেনে বক্ষ মাঝে স্থান দিয়েছে, নিজের তার উপর এক হাতের উপর মাথা দিয়ে শুয়েছে। তারপর নিজের অপর হাতে মেয়েটাকে শক্ত করে জড়িয়ে ধরলো। মেয়েটার চুলের মাঝে মুখ গুজে দিয়ে বলল, তোমার যখন ইচ্ছা হয় ও বাড়িতে যেও, আমি কখনো বাধা দিব না। আর নিজের মা বাবার প্রতি রেগেও থেকো না অর্থী, তারা তো তোমার ভালোই চাইতো বলো। অর্থী বলল, আমি কারোর প্রতি রেগে নেই। এত কথার পরিবর্তে মেয়েটার প্রাণহীন জবাব পেয়ে নির্ভর হতাশার শ্বাস ফেললো। চুলের উপর উষ্ঠ ছুঁয়ে ফের শান্ত কণ্ঠে বলল, তুমি কাল আমার সাথে যাবে, আমি তোমাকে ও বাড়িতে রেখে আসবো। বারবার এক বিষয় নিয়ে কথা বলাতে অর্থী চটে গেল। রাগত স্বরে বলল, আপনার এসব কথা আমার শুনতে ইচ্ছা করছে না সিনিয়র, এসব বলার জন্য কি বাড়িতে আসছেন আপনি? বইয়ের ধমক খেয়ে জুড়ে জুড়ে দুটো নিঃশ্বাস ছাড়লো নির্ভর। বউকে শান্ত করতে শান্ত স্বরে বলল, তাহলে কি বললে খুশি হবে তুমি, কি করতে হবে বলো? অর্থে আকস্মাৎ ঘুরে নির্ভরের পানে মুখ করে তাকালো। স্বামীর চোখে চোখ রেখে বিনম্র স্বরে বলল, আমাকে একটু ভালোবাসুন সিনিয়র। বইয়ের আবেদন বুঝতে পেরে নির্ভরের শ্বাস জোরালো হলো। উঁচু হয়ে অর্থের উপর সামান্য ভর ছেড়ে দিয়ে মেয়েটার কপালে গালে মুখের প্রতিটা কোণে কোণে আর সবশেষে উষ্ঠে আদ্র স্পর্শ রেখে দিল। মেয়েটা স্বামীর পাওয়া স্পর্শ চোখ বুজে অনুভব করলো। নির্ভর থেমে বলল, এতটুকু ভালোবাসা ঠিক আছে জুনিয়র? এত দূরত্ব শেষে স্বামীর ভালোবাসা পাওয়ার লোভ সংবরণ করতে পারলো না মেয়েটা। মেয়েলি লাজ ভুলে চক্ষু বুজে জোরালো শ্বাস ফেলে বলল, ঠিক ততখানিক ভালোবাসুন সিনিয়র, যতখানিক ভালোবাসলে আমি আপনার মাঝে বিলীন হতে পারবো। বইয়ের মন তো শুরুতেই বুঝেছিল ছেলেটা, কিন্তু এখন স্পষ্ট বলাতে শুকনো ঢুক গিলল। নিজের শরীরের উত্তেজনা বুঝতে পেরেও নিজেকে দমিয়ে রাখার চেষ্টা করলো। স্বামীকে নীরব থাকতে দেখে অর্থী চোখ মেলে তাকালো। নয়নে নয়ন মিলিত হলো। এমন নীরব হয়ে আছে কেন ছেলেটা? ভাবনা যেন চোখে স্পষ্ট ফুটে উঠল। নির্ভর শুকনো অধর জীব দ্বারা ভিজিয়ে অসহায় স্বরে বলল, তারপর যে দূরে থাকতে কষ্ট হবে, রোজ তোমার কাছে ফিরতে মন চাইবে, হৃদয়টা আরো বেশি ছটফট করবে, কি করে সামলাবো নিজেকে তখন? স্বামীর প্রশ্ন পেয়ে অর্থে শুধু অসহায় চাহনি নিবিষ্ট
রাখলো। ওই চাহনি নির্ভর সহ্য করতে সক্ষম হলো না। যে মেয়ে তার জন্য এত সই, তার জন্য সে তো নিজের প্রাণটাই দিয়ে দিবে। তাহলে এত কিসের ভাবনা? সমস্ত দ্বিধা বলে খারাপ লাগাকে পাশে হটিয়ে গভীর আবেশে ডুব দিল মেয়েটার ওষ্ঠ মাঝে। সময় গড়ালো, দুটো দেহ, দুটো আত্মা এক আত্মায় পরিণত হলো। মেয়েটার চোখের কোণে বেয়ে গড়িয়ে পড়লো এক ফোঁটা আনন্দ অশ্রু। জানালা গোলে আসা এক ফালি চাঁদের কিরণ যেন ভালোবাসার বানে ভেসে থাকা এক প্রেমী যুগলকে শুভেচ্ছা জানিয়ে গেল। সানন্দে তাদের নতুন আঙ্গিকে পথ চলার সূচনা স্বরূপ। আর এদিকে সকাল সকাল উঠে আগে দুজন তৈরি হয়ে নিল। সকাল 10টায় তাদের ফ্লাইট। 3 বন্ধু মিলে কক্সবাজারে যাওয়ার টিকিট কেটেছে। পুরো 5 দিনের হানিমুন প্যাকেজ। কক্সবাজারের সবচেয়ে দামি 5 তারকা হোটেলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এই সবকিছু সম্পর্কে রায়ান অবগত, তাই তো বউকে তাড়া দিয়েছে দ্রুত করার। রায়ান নিজেদের ব্যাগপত্র গুছিয়ে বউয়ের হাত ধরে সোজা নিচে নেমে এলো। ছেলে আর ছেলের বউকে দেখতে পেয়ে রিমি বেগম দ্রুত খাবার বেড়ে দিলেন। আয়ান যাবে তাদের এয়ারপোর্টে অবধি পৌঁছে দিতে, তাই সেও খেতে বসলো। খাবার শেষ হওয়া পর্যন্ত রিমি বেগম পুত্রবধূকে সখানেক নির্দেশ দিলেন। রায়ান ব্যাগ ডিকিতে তুলে রেখে নিজেই বসলো ড্রাইভিং সিটে। আয়ান গিয়ে ব্যাক সিটে বসলো যাতে ভাবি তার ভাইয়ের পাশে বসতে পারে। নিশাত দুই শাশুড়িকে বিদায় জানাতে গেলে রিমি বেগম পুনরায় বলে উঠলেন, সাবধানে থাকবে, পানি থেকে দূরে থাকবে, আর রায়ান যা বলবে শুনে চলবে, সুস্থ মতো ফিরে এসো দুটোতে। নিশাত মাথা নেড়ে সম্মতি জানিয়ে বিদায় দিয়ে গাড়ির ফ্রন্ট সিটে রায়ানের পাশে বসে পড়লো। নিশাত উঠতে রায়ান গাড়ি ছাড়লো। রাস্তায় জ্যাম থাকায় এয়ারপোর্ট অবধি আসতে আসতে ভালোই সময় লাগলো, তবে সময়ের আগেই পৌঁছালো। আয়ান ভাই ভাবিকে বিদায় জানিয়ে পুনরায় বাড়ির পথে ছুটলো, আর রায়ান বউয়ের হাত ধরে এয়ারপোর্টের ভেতর প্রবেশ করলো। নিশাতের একটু ভয় ভয় লাগলো। এই প্রথমবারের মতো প্লেনে চড়বে বলে কথা। মনে মনে বুঝে পেল না সামান্য একটু পথ যেতে প্লেনে চড়ার কি আছে, বাসে বা গাড়িতে গেলেই তো হতো। আবার নিজের মনে যেন জবাব দিয়ে দেয় 3 বন্ধু মিলে আয়োজন করেছে, তাতে এটুকু তো করবেই, টাকা থাকলে যা হয় আর কি। রায়ান বোধহয় বউয়ের ভয় বুঝলো, তো বউয়ের ভয় প্রশমিত করতে তার একটা হাত শক্ত করে ধরে ভরসা দিল। স্বামীর আস্থা পেয়ে যেন নিশাতের ভয় সত্যিই কমলো। স্বামীর হাত ধরে প্লেনে চড়লো। রায়ান বউকে পাশে বসিয়ে নিজেই সিট বেল্ট বেঁধে দিল। সময় মতো প্লেন ছাড়লে নিশাতের শুরুটা একটু খারাপ লাগলেও আস্তে আস্তে সব ঠিক হয়ে গেল। চোখের পলকে তারা যেন ঢাকা থেকে কক্সবাজার এসে উপনীত হলো। প্লেন থেকে নেমে রায়ান একটা ট্যাক্সি ভাড়া করে সেখান থেকে ঠিক করে রাস্তার হোটেল পর্যন্ত এলো। রিসেপশনিস্টের থেকে কথা বলে চাবি নিয়ে নিজেদের বরাদ্দকৃত রুমের দিকে অগ্রসর হলো। রুমে প্রবেশ করতে আগে সব খুঁটে খুঁটে দেখতে শুরু করলো। দৌড়ে আগে ব্যালকনিতে গেল। এখনকার ভিউ দেখে মুগ্ধ হলো। এই ব্যালকনি থেকে সমুদ্র খুব সুন্দর করে দেখা যাচ্ছে। সমুদ্র পাড়ের বাতাস এসে গায়ে মেখে দিয়ে যাচ্ছে। দুপুর বিদায় মানুষ একটু কম, হয়তো বিকেল হতে মানুষের আনাগোনা বেড়ে যাবে বহুগুণ। রায়ান ভেতর থেকে বউকে ডেকে উঠলো, নিশাত আগে ফ্রেশ হয়ে রেস্ট নাও, ওসব পরে দেখো, রুমে আসো। স্বামীর ডাক পেয়ে নিশাত ভেতরে এলো। বড়সড় একটা রুম, তার ভেতরে বড় একটা বেড রাখা, সাদা বিছানা চাদরে মুড়ে রাখা। নরম বেড দেখতে সমস্ত ক্লান্তি এসে যেন জড়ো হলো নিশাতের শরীরে। থপ করে গিয়ে বিছানায় শুয়ে পড়লো। রায়ান তা দেখেই বলল, বলেছি না ফ্রেশ হয়ে আসো, তারপর ঘুমাও। নিশাত মানলো না, মিনমিন করে বলল, আগে ঘুমাই প্লিজ, পরে ফ্রেশ হয়ে নিব। রায়ান আর বাদ সাধলো না, নিজেও ফ্রেশ হয়ে এসে নিজের শরীরটাও বিছানায় এলিয়ে দিল। মাথা হিলিয়ে বউয়ের পানে তাকিয়ে বলল, পছন্দ হয়েছে? নিশাত জবাবে এগিয়ে বরের কাছে ঘেসে ঘুমালো। এক হাত বাড়িয়ে স্বামীকে জড়িয়ে ধরলো। চোখ বুজে থেকে উচ্চারণ করলো, আপনি পাশে থাকলে সবাই পছন্দ হবে আমার। বউয়ের জবাবে মিষ্টি হাসলো রায়ান। ভালো করে বউকে বুকে জায়গা দিয়ে নিজেও চোখ বুঝলো। এখন ঘুমিয়ে নিক, বিকেলে না হয় বউকে নিয়ে ঘুরতে বের হবে। আর এদিকে ঘুম থেকে দুজন দুপুর গড়িয়ে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে সেই যে ঘুরতে বেরিয়েছে, এখনো তারা সাগর পাড়ে বিচে দাঁড়িয়ে ঠান্ডা বাতাস গায়ে মাখতে ব্যস্ত। সাত ঘুরতে এসে যেন একটা বাচ্চাতে পরিণত হয়েছে। বাবা সুস্থ থাকতে তখনও ঘোরা হয়েছে, তারপর তো আর এক মুহূর্তের জন্য কোথাও যায়নি। এতদিন পর ঘুরতে এসে তাই ভীষণ খুশি মেয়েটা। রায়ান ও বউয়ের সমস্ত ইচ্ছে পূরণ করতে তৎপর। অনেক জায়গায় ঘুরিয়ে দেখিয়েছে। গম্ভীর ছেলেটা মুখ ফুটে বউকে এখানে আসার অভিজ্ঞতা শেয়ার করছে, সবকিছু সম্পর্কে ধারণা দিয়েছে। বউ যা খেতে চেয়েছে সব খাইয়েছে, শুধু মেয়েটাকে পানিতে নামতে দেয়নি। এই নিয়ে নিশাতের কোনো অভিযোগও নেই। রাত হয়েছে অনেক বিধায় নিশাতকে নিয়ে পুনরায় একটা রেস্টুরেন্টে গিয়ে এখানকার বিখ্যাত খাবারগুলো খেয়ে রাতের ডিনার সেরে হোটেলের দিকে অগ্রসর হলো। রুমে এসে নিশাত ব্যালকনিতে চলে এলো। তার দেখা দেখি রায়ানও এলো। নিশাত মুগ্ধ দৃষ্টিতে তাকালো বাইরে। আবছা আলো এখনো অনেক মানুষের আনাগোনা স্পষ্ট দেখা যাচ্ছে। রাত হওয়াতে শীতল বাতাস বইছে, সেই বাতাসে নিশাতের সম্মুখে চুলগুলো হালকা দুল্যমান। রায়ান এসে বউকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মুখ ঠেকালো। কাঁধ থেকে চুল সরিয়ে ছোট ছোট চুমু খেলো। বিনিময়ে নিশাত স্বামীর বুকে পিঠ থেকে নিজের ভর ছেড়ে দিল। আবার রায়ানও তাকে আগলে নিল সযত্নে। রায়ানও দৃষ্টি সম্মুখে নিক্ষেপ করে বলল, আমার বউ খুশি তো এখানে এসে? নিশাত আলতো হেসে জিজ্ঞেস করলো, আপনার কি মনে হয়? প্রশ্ন শুনে রায়ান মজার স্বরে প্রত্যুত্তর করলো, এতক্ষণের কথা বলতে পারছি না, তবে শিওর এখন স্বামীর আদর পেয়ে আমার বউ খুশি হয়ে যাবে। স্বামীর মজা দেওয়া বুঝতে পেরে নিশাত শুধু হেসে বলল, আমাকে লজ্জা দেওয়া বন্ধ করুন ডাক্তার। রায়ান হঠাৎ আবদার করে বলে উঠল, স্বামীকে এসব স্যার ডাক্তারবাবু এসব নামে ডাকা বন্ধ করো পাখি, এসব তো সবাই ডাকে, তুমি অন্য কিছু ট্রাই
অভিনয় করো না। নিশাত বুঝতে পেরে অবুঝের মতো বলল, তাহলে কি বলে ডাকবো? রায়ান হালকা নিচু হয়ে নিশাতের কাঁধে আলতো নাক ঘষে বলল, স্বামীর নাম ধরে ডাকতে পারো, নয়তো আরো সুন্দর নাম যেমন হানি, সুইট হার্ট, জানু এসব বলেও তো ডাকতে পারো। নিশাত পুনরায় আলতো হেসে বলল, কিন্তু আমার লজ্জা লাগে। রায়ান বলল, তোমাকে বলেছি না লজ্জাকে দূরে রাখো, আর এখন স্বামীকে তুমি বলেও ডাকতে শেখো। কি বলেছি মনে থাকবে তো? স্বামীর বাক্য শুনে ছোট করে জবাব দিল, কিন্তু সময় লাগবে। রায়ান গাঢ় স্বরে বউকে ডেকে উঠল, হানি। নিশাত বলল, সারা পেয়ে ছোট করে বলল, হানিমুনে এসেছি, তাহলে রাতটাকে একটু স্পেশাল করে তুলতে হয় বলো। নিশাত ভাবলো আজও রাতটা বোধহয় স্বামীর উন্মাদনায় কেটে যাবে। লজ্জায় এসে আঁকড়ে ধরলো তাকে, কোনো মতো উচ্চারণ করলো, কিভাবে? রায়ান বোধহয় বউয়ের স্বর শুনে বুঝলো তার বউ কি ভাবতে ব্যস্ত। হেসে বউয়ের ভুল ভাঙাতে তাকে ছেড়ে দিয়ে ব্যালকনিতে রাখা একটা লম্বা আরাম কেদারায় গিয়ে শরীরখানা এলিয়ে দিল। নিশাত তার পানে তাকিয়ে আছে দেখে চোখের ইশারায় কাছে ডাকলো। নিশাত কাছে যেতেই তাকে টেনে নিয়ে নিজের কোলের উপর পিঠ ঠেকিয়ে বসালো। এতে বাইরের দৃশ্য দেখতে অসুবিধা হলো না। রায়ান শক্ত করে নিজের বুকের সাথে মেয়েটাকে আঁকড়ে ধরে আবেশিত কণ্ঠে বলল, এভাবে যতক্ষণ খুশি বাইরের দৃশ্য অবলোকন করেন, যখন বিরক্ত হয়ে চোখে ঘুম ধরা দিবে তখন এই বুকে নিজের বিছানা করে নিয়েন, চলবে না এতে? তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই। পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নিন। আর সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।